সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষা 2021কে সামনে রেখে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যসূচি থেকে ভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে এক ক্লাস নিয়ে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় পত্র অংশের চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার টপিক বনের প্রকারভেদ। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে তা হচ্ছে আমরা বনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো। আমরা বিভিন্ন প্রকার বন অর্থাৎ আমাদের এই বাংলাদেশের প্রধান যে বনগুলো রয়েছে, যেমন পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সমতল ভূমির বন, সামাজিক বন, এই বনগুলি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সবশেষে এই পরিচ্ছেদ থেকে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে বা যে প্রশ্নগুলো আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, চলে আসে আমাদের আজকের মূল আলোচনায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আমাদের বনের প্রকারভেদ। বনের প্রকারভেদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই রয়েছে উৎপত্তি অনুসারে। শিক্ষার্থীরা খেয়াল করো, উৎপত্তি অনুসারে বনকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটি প্রাকৃতিক বন, দ্বিতীয়টি কৃত্রিম বন। প্রাকৃতিক বনের উদাহরণ হতে পারে ম্যানগ্রোভ বন, পাহাড়ি বন। কৃত্রিম বনের উদাহরণ হতে পারে সামাজিক বন। বনের প্রকৃতি, অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনকে 5 ভাগে ভাগ করা যায়। হতে পারে পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সমতল ভূমির বন, সামাজিক বন এবং কৃষি বন। এছাড়াও শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সরকারি নামকরণ ও মালিকানার ভিত্তিতে বনকে মোট 6 ভাগে ভাগ করা যায়। প্রথমটি রয়েছে সংরক্ষিত বনভূমি, দখলীকৃত বনভূমি, এরপর রয়েছে অর্পিত বনভূমি, আশ্রিত বনভূমি, ওয়াবদা ও খাস বনভূমি এবং অশ্রেণীকৃত বনভূমি। আমরা যদি একটু উদাহরণ দেখি, সংরক্ষিত বনভূমি অর্থাৎ যে বনভূমিকে সরকার সংরক্ষিত করেছে, যেমন এটি হতে পারে সুন্দরবন, হতে পারে পাহাড়ি বনভূমি, যে কোনোটি হতে পারে। দখলীকৃত বনভূমি, যে বনভূমিটি আগে কোনো জমিদারের ছিল কিন্তু এখন জমিদার না থাকার কারণে এটি সরকারি সম্পত্তি হয়েছে। যেমন খুব কাছে আমাদের একটি উদাহরণ রয়েছে গাজীপুর ভাওয়ালগড়ের যে বনভূমি, এটি আগে ভাওয়াল রাজার আয়ত্তে ছিল কিন্তু এখন এটি সরকারি বনভূমি মাঝে চলে এসেছে। তৃতীয়ত রয়েছে অর্পিত বনভূমি, অর্থাৎ যে বনভূমি ব্যক্তি মালিকানাধীন কিন্তু এটি সরকার পরিচালনা করছে। এটি হতে পারে আমাদের বান্দরবানে যেটি রয়েছে, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে বিভিন্ন গাছ বৃক্ষরোপণ করা হয়েছে লামাতে, যে গাছগুলো কিন্তু সরকার এখন যেটিকে পরিচর্যা করার চেষ্টা করছে। চতুর্থত হতে পারে আশ্রিত বনভূমি। এ বনভূমি যেটি বন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত এবং এখানে সর্বসাধারণের প্রবেশ করতে পারে, অর্থাৎ এটি হতে পারে গাজীপুর ন্যাশনাল পার্ক যে বনভূমি রয়েছে আমরা সেটিকে বলতে পারি। ওয়াবদা ও খাস বনভূমি যেটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত, অর্থাৎ এই বনভূমিটা হতে পারে যে কোনো বাঁধের ওপর বনভূমি, কোনো সেতুকে কেন্দ্র করে বনভূমি, যেমন বঙ্গবন্ধু সেতুকে কেন্দ্র করে যে বনভূমি রয়েছে সেটি হতে পারে ওয়াবদা ও খাস বনভূমি। সবশেষে যেটি রয়েছে অশ্রেণীকৃত সরকারি বনভূমি, অর্থাৎ যে বনভূমিকে সরকারি বিভিন্নভাবে যেটিকে সংজ্ঞায়িত করা যায় না সেই বনভূমিকে আমরা বলতে পারি অশ্রেণীকৃত বনভূমি। এবার আসি ঘ, ব্যবস্থাপনার ভিত্তিতে আমরা বনকে কি কি ভাগে ভাগ করতে পারি। হতে পারে 1 ম্যানগ্রোভ বন, 2 পাহাড়ি বন, 3 শ্রেণীবিহীন বন, 4 সামাজিক বন। বনের প্রকারভেদের আমরা এবার সর্বশেষ প্রকারটি দেখব। উদ্ভিদের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা বনকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি, এর উদাহরণ হতে পারে সিলেটের পাহাড়ি এলাকার বনভূমি। দ্বিতীয়ত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, এর উদাহরণ হতে পারে গাজীপুরের মধুপুর ও ভাওয়ালের বনভূমি।
তৃতীয়ত রয়েছে স্রোতজ বনভূমি, এর উদাহরণ হতে পারে সমুদ্র উপকূলীয় বনভূমি। শিক্ষার্থীরা, আমরা বনের যে বিভিন্ন প্রকারভেদগুলো দেখলাম, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী অংশের জন্য। আমরা এই যে বনের 5টি প্রকারভেদ দেখেছি, এই উদাহরণগুলো তোমরা যদি খুব ভালোভাবে না দেখে থাকো, তাহলে তোমরা বহু নির্বাচনী অংশে এখান থেকে উত্তর করতে পারবে না। শিক্ষার্থীরা, আমরা এখন দেখার চেষ্টা করব আমরা যে প্রধান যে বনভূমিগুলো কথা বলছি, যেমন পাহাড়ি বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি ও সমতল ভূমির বনভূমি, এই বনভূমিগুলোর মাঝে আমরা পার্থক্য আকারে আমরা বৈশিষ্ট্য বা বর্ণনাগুলো দেখব। তাহলে তোমাদের এটি খুব সহজেই মনে থাকবে বা তোমরা মনে রাখতে পারবে। আমরা যদি একটু বোর্ডের দিকে দেখি, তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই বনভূমির পার্থক্যটাকে আমরা কিভাবে লিখতে পারি। প্রথমত রয়েছে বিষয়, তো থাকতে পারে পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সমতল ভূমির বন। এখন আমরা দেখব প্রত্যেকটি বিষয়ের আঙ্গিকে কোন বনভূমিতে আমরা কি কি কথা বলা যেতে পারে। প্রথমত আমরা যদি বলে থাকি, হতে পারে সেটি হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ আমরা সংজ্ঞা আকারে কি বলতে পারি। পাহাড়ি বনভূমির সংজ্ঞা আকারে আমরা বলতে পারি, পাহাড়ি এলাকায় যে বনাঞ্চল গড়ে উঠেছে আমরা তাকে পাহাড়ি বনভূমি বলি। ম্যানগ্রোভ বনভূমিতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে বনাঞ্চল গড়ে ওঠে তাকে ম্যানগ্রোভ বনভূমি বলে। সমতল বনভূমি বন্যামুক্ত উঁচু জমি অথচ উপরিভাগ প্রায় সমান স্থানে সৃষ্ট বনাঞ্চলকে সমতল ভূমির বন বলে। শিক্ষার্থীরা, দ্বিতীয়ত হতে পারে আয়তন। পাহাড়ি বনভূমির আয়তন 13.77 লক্ষ হেক্টর, ম্যানগ্রোভ বনভূমির আয়তন 8.10 লক্ষ হেক্টর এবং সমতল বনভূমির আয়তন 1.20 লক্ষ হেক্টর। তৃতীয়ত রয়েছে এলাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, পাহাড়ি বনভূমি রয়েছে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই জেলাগুলো নিয়ে। ম্যানগ্রোভ বনভূমি রয়েছে 4টি জেলা নিয়ে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা। সমতল ভূমির বনভূমি রয়েছে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুমিল্লা সহ প্রায় 12টি জেলা নিয়ে। শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব এই বনভূমিগুলোতে কি কি প্রধান গাছ পাওয়া যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, পাহাড়ি বনভূমিতে গর্জন, চাপালিশ, গামার, কড়ই, সেগুন, শাল ইত্যাদি গাছ পাওয়া যায়। ম্যানগ্রোভ বনভূমিতে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, কাকড়া, বাইন ইত্যাদি গাছ পাওয়া যায়। সমতল ভূমির বনভূমিতে শাল, গজারি, কড়ই, জারুল, আমলকি, বহেরা, আকাশমণি, কাঁঠাল ইত্যাদি বৃক্ষ বেশি পাওয়া যায়। এবার আমরা একটু দেখব যে এই বনভূমিগুলোতে কি কি বন্য প্রাণী পাওয়া যায়, অর্থাৎ প্রধান প্রধান বন্য প্রাণী কি হতে পারে। প্রথমত রয়েছে পাহাড়ি বনভূমিতে পাওয়া যায় হাতি, বানর, শূকর, ভাল্লুক, বনমুরগি ইত্যাদি। ম্যানগ্রোভ বনভূমিতে পাওয়া যায় হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, চিতাবাঘ ইত্যাদি। সমতল ভূমির বনভূমিতে পাওয়া যায় নেকড়ে, শিয়াল, বানর, সজারু, বনবিড়াল, হরিণ, হনুমান ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করে দেখি যে পরবর্তীতে রয়েছে পাখি। পাহাড়ি বনভূমিতে সাধারণত বনমোরগ, ময়না, কাঠঠোকরা ইত্যাদি পাখি বেশি পাওয়া যায়। এছাড়া ম্যানগ্রোভ বনভূমিতে দোয়েল, ঘুঘু, কাক, শালিক, ময়না, টিয়া ইত্যাদি পাখি বেশি পাওয়া যায়। সমতল ভূমির বনভূমিতে দোয়েল, ঘুঘু, কাক, শালিক, ময়না, টিয়া ইত্যাদি পাখি বেশি পাওয়া যায়। সবশেষে রয়েছে যেটি গুরুত্ব। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, পাহাড়ি বনভূমি সাধারণত জুম চাষ, চা চাষ, মধু বা রাবার সংগ্রহ ইত্যাদি কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বন আমাদের এই অংশটুকুতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
ম্যানগ্রোভ বনভূমিতে সাধারণত জ্বালানি, ফল, মধু, রাবার ইত্যাদি সংগ্রহ করা যায়। সমতল ভূমির বনভূমি থেকে জ্বালানি, ফল, মধু, রাবার ইত্যাদি সংগ্রহ করা যায়। শিক্ষার্থীরা, তোমরা একটু যদি খেয়াল করে দেখো, আমরা যে 7টি মূল বিষয়ের কথা বলেছি, যদি তোমরা এই 7টি মূল বিষয়কে যদি একটু মনে রাখার চেষ্টা করে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো বনের বর্ণনা লিখতে পারবে। এটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োগমূলক প্রশ্ন। শিক্ষার্থীরা, সেজন্য এই 7টি পয়েন্ট আমরা খুব মনোযোগের সাথে মনে রাখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা একটু দেখব এই পরিচ্ছেদ থেকে বিভিন্ন বোর্ডে কি কি প্রশ্ন এসেছে। একটি কথা না বললেই নয়, না হলে আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবে ম্যানগ্রোভ বনভূমি নিয়ে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, ম্যানগ্রোভ বনভূমিতে যেটিকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত বনভূমি বলা হয়ে থাকে, এই বনভূমির এর কিন্তু অপর একটি নাম আছে, এটিকে সুন্দরবনও বলা হয়ে থাকে এবং সারা পৃথিবীতে একমাত্র আমাদের এই বাংলাদেশেই এই ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়। যদিও এর বেশ অনেকটা অংশ ভারতে রয়েছে, কিন্তু তারপরও এই ধরনের বনভূমি পৃথিবীর আর কোথাও আছে বলে খুব বেশি জানা নেই। তাহলে আমরা ম্যানগ্রোভ বনের বনভূমির বর্ণনা যখন লিখব, তখন আমরা এই কথাগুলো একটু লেখার চেষ্টা করব যে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত একটি বনভূমি বলা হয়ে থাকে। এই বনে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে হিংস্র যে বাঘটি, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটি পাওয়া যায়। এ বনের প্রধান বৃক্ষের মাঝে রয়েছে সুন্দরী। এ বনে গোলপাতা পাওয়া যায়। এই অংশগুলো যদি আমরা একটু যোগ করে দিই, তাহলে ম্যানগ্রোভ বনের বর্ণনাটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়। শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব এই আঙ্গিকে আমাদের বিভিন্ন বোর্ডে কি কি প্রশ্ন এসেছে। শিক্ষার্থীরা, আমরা এখন বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসি ঢাকা বোর্ড 2019-এর যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছে, সেটি এই প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি একটি চিত্রভিত্তিক প্রশ্ন। চিত্র কতে একটি ছবি দেখানো হয়েছিল এবং চিত্র খতে অপর একটি ছবি দেখানো হয়েছিল। চিত্র কতে ছবিটি ছিল সামাজিক বনায়নের ছবি এবং চিত্র খতে ছিল আমাদের দেশের সবচেয়ে প্রধান যে বনভূমি, ম্যানগ্রোভ বনভূমির ছবিটি। এখানে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে চিত্র 2 বনভূমিটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনাটি করছিলাম, অর্থাৎ আমরা এই যে বিভিন্ন প্রেক্ষাপটের আঙ্গিকে ম্যানগ্রোভ বনভূমির যে আলোচনাটা করছিলাম, এই আলোচনাটি শুধুমাত্র আমাদের লিখে দিলে এই প্রশ্নের 3 নম্বরের উত্তরটি আমাদের সম্পন্ন হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষার্থীরা, ঘ অংশে বলা হয়েছে চিত্র 1 ও চিত্র 2 এর মাঝে কোন বনটি বাংলাদেশে অধিক সৃজন করা সম্ভব বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, ঘ অংশের উত্তরে আমরা দেখছিলাম কোন বনভূমিটি অধিক সৃজন করা সম্ভব। অবশ্যই সামাজিক বনভূমি অতি দ্রুত সৃজন করা সম্ভব, কেননা সামাজিক বনভূমির সাথে সম্পর্কিত রয়েছে দরিদ্র জনগণ, বিত্তহীন মহিলা, বেসরকারি সংস্থা, ভূমির মালিক সংস্থা, দুস্থ মহিলা, মধ্যবিত্ত জনসাধারণ, ইউনিয়ন পরিষদ, ভূমিহীন লোক, প্রথাগত লোক, স্বেচ্ছাসেবী সংগঠন, দরিদ্র পরিবার, সরকার, ধর্মীয় সংগঠন, দরিদ্র আদিবাসী এবং মুক্তিযোদ্ধা। এই উপকারভোগী যারা আছে তারা সকলেই কিন্তু সামাজিক বনায়নের সাথে সম্পৃক্ত। এই কারণে সামাজিক বনায়ন কার্যক্রম অতি দ্রুত বা সামাজিক বনায়নের মাধ্যমে আমরা অতি দ্রুত বনায়ন কার্যক্রমটাকে বৃদ্ধি করতে পারি। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে আমরা আরো বেশ কিছু সুবিধা পেতে পারি, যেমন আমরা বাঁধ রক্ষা করার ক্ষেত্রে, সড়ক রক্ষা করা, পুকুর পাড়, নদীর ধার ইত্যাদি বিভিন্ন প্রেক্ষাপটের আঙ্গিকে বা পতিত জমি, বসতবাড়ির আশেপাশে ফাঁকা জমি, এই জমিগুলোতে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক বনায়ন করে অতি দ্রুত আমরা বনায়ন কার্যক্রমটি সম্পন্ন করতে পারি। তাহলে এই কথাগুলো বলার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা আমরা ঘ অংশের উত্তরটি সম্পন্ন করতে পারছি। শিক্ষার্থীরা, এবার আমরা যে প্রশ্নটি দেখব এটি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। ঢাকা বোর্ড 2017 সালের একটি প্রশ্ন। আমি উদ্দীপকটি তোমাদের উদ্দেশ্যে বলছি।
খেয়াল করো, শিমুলের দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙামাটি জেলায় বসবাস করেন। এখানে রাঙামাটি কিন্তু একটি কি পয়েন্ট, শিক্ষার্থীরা খেয়াল করো। তার একমাত্র নাতি শিমুল এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন। শিমুল তার এলাকার শিল কুড়ই গাছের সাথে পরিচিত ছিল। এখানে সে সুন্দরী গাছ সহ অন্যান্য অপরিচিত গাছপালা ও পশু পাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোটবেলায় দেখা বনের গাছপালা ও পশু পাখি এখন আর তেমন একটা চোখে পড়ে না, কারণ মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে। শিক্ষার্থী, এই উদ্দীপকটি থেকে আমরা কিন্তু কয়েকটি কি পয়েন্ট পেয়েছি। রাঙামাটি, পাহাড়ি বনভূমি, সুন্দরবন, শিলকড়ই গাছ। শিক্ষার্থীরা, গ অংশে দেখা যাচ্ছে উদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা করো। তার মানে এখানে আমাদের চাওয়া হয়েছে পাহাড়ি বনভূমি এবং সুন্দরবন বা ম্যানগ্রোভ বনভূমির মাঝে পার্থক্য বা তুলনা। শিক্ষার্থীরা, যেটি আমরা ইতিমধ্যেই জেনে এসেছি, পাহাড়ি বনভূমি এবং ম্যানগ্রোভ বনভূমি যে পার্থক্যটি রয়েছে এটি আমরা ইতিমধ্যে জেনে এসেছি। এই পার্থক্যটি আমাদের আলোচনা করতে হবে। শিক্ষার্থীরা, আমরা ঘ অংশের উত্তরটি যদি একটু খেয়াল করে দেখি, ঘ অংশে বলা হয়েছে যে দাদু যে বনভূমিগুলো দেখেছিলেন সেই বনভূমিগুলোর সাথে এখন আর তিনি মেলাতে পারছেন না কেন, অর্থাৎ তার পূর্বের দেখা বনভূমির সাথে এখনকার বনভূমির পার্থক্যটি কি কি রয়েছে সেই অংশগুলোকে বিশ্লেষণ করতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি কি কি কারণ হতে পারে। প্রথমটি হতে পারে অধিক জনসংখ্যা, অর্থাৎ পূর্বে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা ছিল এখন সে তুলনায় জনসংখ্যা বহুলাংশেই বৃদ্ধি পেয়েছে এবং এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণের জন্য এখন কিন্তু খুব সহজেই বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে বা বনভূমি ধ্বংস করে সেখানে বসতবাড়ি তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত হতে পারে চাষাবাদের জমি, অর্থাৎ পূর্বে আমাদের যেহেতু জনসংখ্যায় মানুষ কম ছিল সেজন্য আমাদের চাষাবাদের জন্য খুব বেশি জমির প্রয়োজন ছিল না, কিন্তু এখন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য এখন চাষাবাদের জন্য জমি তো বের করতে হচ্ছে এবং এ কারণের জন্য কিন্তু এখন বনভূমি অনেক বেশি পরিমাণ হ্রাস পাচ্ছে। তৃতীয়ত পশু পাখি, যদি বনভূমি না থাকে তাহলে সেখানে পশু পাখি থাকবে কিভাবে, অর্থাৎ পশু পাখি থাকার জন্য যে নির্দিষ্ট পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন, যে জন্যই বিজ্ঞানীরা বলেছিলেন যে কোনো একটি দেশের জন্য মোট 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র 10 ভাগ বনভূমি। তাহলে আমাদের যে পরিমাণ বনভূমি, আমাদের বয়োজ্যেষ্ঠরা তারা যে বনভূমি দেখেছিলেন বা যতটুকু পরিমাণ বনভূমি দেখেছিলেন আমরা কিন্তু এখন ততটুকু পরিমাণ বনভূমি দেখতে পাচ্ছি না। তার প্রধান কারণগুলো আমরা বলার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, তোমরা তো এই অংশগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করো, তাহলেই কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ উত্তর হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনায় একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিভিন্ন অংশগুলো আলোচনা করেছি, এই অংশগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। তোমাদের যদি কোনো অংশ বোধগম্য হতে কষ্ট হয় বা তোমরা বুঝতে না পারো, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো, তাহলে সেই অংশটুকু তিনি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।